আমরা সেদিন এই ট্রেন পরিবারের অঙ্ক করছিলাম, কিছু অংশ বাকি ছিল, তাই তো? আমরা আজ সেগুলো করব। আচ্ছা, দেখো এখানে বলছে 3 নাম্বার এমআর মিটার থ্রিতে বলছে, দেখো যে টেবিলে, খাবার টেবিলে মা নেই, অর্থাৎ একটি বেগ দুটি দূরত্ব একটি সময় সম্পর্কিত সমস্যার ক্ষেত্রে সময় টি ইকুয়াল টু এল ওয়ান প্লাস এল টু বাই এক্স গুণ এন। ঠিক আছে, তাহলে এখানে এক দাগের অঙ্কটা পড়ো তো তুমি। 50 মিটার লম্বা একটি ট্রেন 100 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে 10 সেকেন্ড অতিক্রম করলে ট্রেনটির গতিবেগ কত? আচ্ছা, তাহলে এখানে আমার কি কি উপস্থিত আছে এখানে? দৈর্ঘ্য কয়টা? দুইটা। দুইটা। টাইম আছে কয়টা? একটা। গতিবেগ চাইছে কয়টা? একটা। একটা। তাহলে আমার সূত্রটা কি হবে? এখানে সেই দৈর্ঘ্য মানে কি, সেই দুইটা দূরত্ব, তাই না? আর টাইম মানে কি, টাইম আছে টি, অর্থাৎ এখানে টি না। তাহলে টি সমান, আমাদের অঙ্ক লেখা সেই নিয়ম মনে আছে তো, যে জি। সমান চিহ্ন দিয়ে আমরা প্রথম সূত্রটা মনে রাখবো, যে টি সমান এল ওয়ান প্লাস এল টু বাই এক্স গুণ এন। এ তো মনে রাখা লাগে না, মনে রাখা লাগে? আমি যদি গল্পের সেই টেবিলের কথা মন দেই, তাহলে কি এটা সূত্র মনে রাখা লাগবে? নো স্যার। এই যে 50 মিটার লম্বা আর 100 মিটার লম্বা, তাহলে দুটো দৈর্ঘ্য মানে কি, এল ওয়ান আর এল টু। এল ওয়ান এল টু মানে কি, ওই সেই দুই ছেলে টেবিলের অপর সাইডে বসেছে, লিটু আর লিপু, তাই না? পরে নিয়ে আসবো। আর টেবিলের ঠিক বিপরীত পাশে, তার বিপরীত পাশে, দুই ছেলের বিপরীত পাশে আছে বসার কথা কার এখানে? যদি গতিবেগ দুটো থাকতো তাহলে পিতামাতা থাকতো, যেহেতু গতিবেগ একটা, তাহলে শুধু মাতা, তার মানে এক্স। আর নান্নুমিয়া তো থাকবেই, ওই যে ইনটু এন, এন মানে নান্নুমিয়া। আর বাম পাশে আছে কে বসে? বাম পাশে বসে টি, না মেয়েটা। তার মানে টি, টি মানে টাইম, টাইম মানে এখানে এই অঙ্কে 10 সেকেন্ড। ক্লিয়ার কি না? এবার উত্তর বের করো তুমি। স্যার, 50 × 100 ভাগ 10 গুণন 5/18/5। 10 কোথায় বসালে? এক্স এর জায়গায়। এক্স কি 10 আমি বলেছি কখনো? তাহলে এক্স এ কি দিব? কেন, এক্স তো বেগ, গতিবেগ চাইছে না? জি স্যার। তাহলে তুমি এক্স এর জায়গা বসাবো কেন? গতিবেগ তো এখানে চাইছে যে ট্রেনটির গতিবেগ কত, তাই এক্স তো গতিবেগ। টি এর ও। মান আছে 10, টি টি টাইম, টি মানে 10। জি স্যার। আচ্ছা, টিটা 10, কিন্তু আমরা এটা কি করতে পারি, যেহেতু এখানে গুণ আকারে রয়েছে, এইটা আমাদের এই এক্স গুণ এন গুণ আকারে, তাহলে এখানে টিটা, টির জায়গায় এক্স আমি নিজাতে পারি, আর এক্স এর জায়গায় টি নিতে পারি। অর্থাৎ এইটা আমি কিভাবে লিখতে পারি, আমি একটু দেখাই দিচ্ছি তোমাকে, সেটা আরো বেশি সুন্দর হবে। সেটা আছে এরকম, যে সমান চিহ্ন দিলাম এখানে, এখানে আমি সমান চিহ্ন দিলাম। উজ্জ্বল হচ্ছে না কেন? আচ্ছা, উজ্জ্বল করে নি, এটা লাল দিয়ে দিলে উজ্জ্বল হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখানে আছে সমান চিহ্ন দিলাম, সমান চিহ্ন দিয়ে আমরা লিখতে পারি যে, ও জায়গায় সমান চিহ্ন দেবো না, আমরা বা লিখলাম, বা লিখে কি, এই টিটাকে এক্স এর জায়গায় নিয়ে আসবো, আর এক্স টাকে টির জায়গায় নিয়ে আসবো। তার মানে কি, এক্স সমান আমরা লিখতে পারি, এক্স সমান আমরা লিখবো যে এল ওয়ান প্লাস এল টু বাই আছে টি গুণ এন। তুমি এইটা কি বোঝো?
কোনটা স্যার? এই যে আমি যে সূত্রটা লিখলাম, এক্সটা টি এর জায়গায় টিটা এক্স এর জায়গায় চলে আসছে। হ্যাঁ এটা এটা করা যায়, বুঝছো? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে আছে, তুমি এবার মান বসাই দাও। মান বসাই দিলে L1 প্লাস L2 এর মান তুমি খাতায় করো এবার। যে L1 প্লাস L2 লিখে ফেলো, যে এখানে লেখো যে 100 যোগ 50 লবে, তুমি তো বললে নিচে, আর নিচে হবে কি 10 গুণ 5/18, ওইটা ক্যালকুলেশন করে অ্যান্সার বের করো। স্যার 50 যোগ 100 যোগ 18 আর নিচে 10 গুণন 5। হ্যাঁ, এবার তাহলে পরের লাইন। 118 আনসার আসে। কত অ্যান্সার আসবে? 118। কেন 118 অ্যান্সার আসবে কেন? স্যার 18, 18/5 না 5/18, 5/8 গেলে উপরে হচ্ছে 5 আর নিচে 18। না না, উপরে 18 যাবে, উপরে 5 যাবে, উপরে 18 উল্টে যাবে না, জি স্যার, আর নিচে 5। আর নিচে 5। এবার ক্যালকুলেশন করো। স্যার 5 কে হচ্ছে 50 দ্বারা যদি, ও আচ্ছা এখানে তো যোগ আছে, এখানে গুণ আছে, বুঝছি বুঝছি। এই যে 10 একে 10, জি এই স্যার। 15 10 150, এরপরে 5 একে 5, 3 এ 5 15, তাহলে 3 আর উপরে আছে 18 আর 3, তাহলে 3 18 54, এই যে দেখেছো? জি স্যার 6 নং 54। হ্যাঁ। বুঝছি স্যার। আচ্ছা, পরেরটা করো তাহলে, পরেরটা এটা করো, দুই দেখ করো। একটি ট্রেন ঘন্টায় 48 কিলোমিটার বেগে চললে ট্রেনটি 800 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম 1 মিনিটে অতিক্রম করে, ট্রেনটি দৈর্ঘ্য কত? হ্যাঁ, করে ফেলো। তাহলে ঘন্টা 40 কিলোমিটার বেগে। তুমি সূত্র লেখো, সূত্রতে কে কে হবে, সূত্র টিনে আছে না, টাইম মানে টিনে আছে, টি লেখো, টি সমান, জি স্যার। হ্যাঁ টি সমান দিয়ে লবে কি লিখবা, লবে কি লিখবা, L1 আছে L2 আছে, দৈর্ঘ্য চাইছে একটাই, একটা দেওয়া আছে আর একটা চাইছে, তাই না? তাহলে জি লেখো লবে লেখো L1 প্লাস L2, আর ওহারে ওহারে দেখো একটা বেগ আছে শুধু 84 কিলোমিটার বেগ, তাহলে একটা বেগ শুধু, তাহলে শুরু এক্স গুণ এন মানে আগের সেই সূত্র। এবার মান বসিয়ে তুমি L2 মান নির্ণয় করো, দেখি কেমন পারো। জি স্যার। L2 মান দৈর্ঘ্য, ট্রেনটির দৈর্ঘ্য কত চাইছে না, হ্যাঁ স্যার। তাহলে L2 মান নির্ণয় করো। আর এখানে 1 মিনিট, 1 মিনিটে কত কি লিখবা, টি এর মান কত লিখবা? টি এর মান কোথায় গেল প্রশ্ন? টি এর মান, টি এর মান ট্রেন ঘন্টায় হচ্ছে 1 ঘন্টা মানে 60 মিনিট। 60 মিনিট না, কি যে বলো, কোথায় ঘন্টা পাইছো, কোথায় আমারে বলো। তো টি এর মান তো এখানে দেওয়া আছে 1 ঘন্টায়, এটুকু জাস্ট দেওয়া আছে, আর তো কোনো ঘন্টা মানে সময় বলতে কিছু দেওয়া নাই। ওই 1 ঘন্টা কোথায় দেওয়া, তুমি পড়ো অঙ্ক, কোথায় ঘন্টা দেওয়া? ট্রেন, একটি ট্রেন ঘন্টায় 84 কিলোমিটার বেগে চলে। তো ওটা বেগে চলে, ওটা তো বেগ, ওকে কি ঘন্টা বলে? ওটা তো বেগ বলে, বেগ হচ্ছে কিলোমিটার পার ঘন্টা, তাই ঘন্টায় বলেছে, ওটা বেগ বলে। আর পরে বলছে কি দেখো, যে ট্রেনটি 800 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে 1 মিনিটে অতিক্রম করে, এই যে শুধু 1 মিনিট, এইটা হচ্ছে টাইম। আর 1 মিনিট তো লেখা যায় না, লিখতে হয় সবসময় সেকেন্ডে, তার মানে হচ্ছে এখানে 60 সেকেন্ড। জি স্যার। বুঝতে পেরেছো?
জি স্যার। আচ্ছা, তো অঙ্কটা করো, এবার সমাধান করো। তাহলে স্যার লিখবো 60 সমান সমান হ্যাঁ, লেখো। 60 সমান সমান উপরে 800 প্লাস এক্স, মানে হচ্ছে যেহেতু দেওয়া নাই এক্স এর মান, ধরি এক্স ওটা একটা দৈর্ঘ্য, আর গুণ হচ্ছে 18, আর নিচে 84 গুণন 5 হরে। হাই হাই, তো ওইখানে ব্র্যাকেট দেওয়া লাগবে। ওই হ্যাঁ। লবে এল 800 প্লাস এল 2 বা এল দাও, সমস্যা নেই। তো ওইটা ব্র্যাকেটে রাখা লাগবে, আর বাইরে দিয়েছি। 18 কে গুণ আকারে রাখা লাগবে। জি স্যার দিয়েছি। আচ্ছা, এবার ক্যালকুলেশন বের করো। স্যার হচ্ছে না তো। হচ্ছে না? কি করিছো, মুখে মুখে বললে তো আমি বলে দিতে পারি। স্যার প্রথমে হচ্ছে 60 সমান সমান 800, মানে প্রথমে একটা পদ করছি আর এর মতো, তারপর 84 কে কাটাকাটি 84 আর 18 কে কাটাকাটি করছি 2 দিয়ে। তো এখানে দুই? 42 আসছে আর উপরে 9 আসছে। আচ্ছা, তুমি দুই পেলে কোথায়? না, 2 দিয়ে কাটাকাটি করছি। কারে? 84 কে আর 18 কে। ও আচ্ছা আচ্ছা, 84 18 নিচে কাটাকাটি করছো, তাই হ্যাঁ যাবে। তাহলে এখানে হ্যাঁ। কত নয় এখানে কাটাকাটি যাবে, তাই তো? না, দেখো 300 18 3 21 84, 6 318 18, 3 দিয়ে 6 দিয়ে 6। আচ্ছা, 6 দিয়ে কাটাকাটি যাবে, দেখো। 6 3 6 18, 3 6 18, আর 84, 6 14 84। জি স্যার, উপরে 3 আর নিচে 14 আসে। হ্যাঁ, তাহলে উপরে 14 হবে। তাহলে এরপরে আমরা স্যার এবার এই যে 3 14। তিন তো থেকে যায়, তা তিনটা একেবারে লবে ওঠাই দেই। তিনটাকে লবে ওঠাই দেই, 800 গুণ L2 ইন্টু 3, এইভাবে রাখি। আর নিচে স্যার থাকলো 14 গুণ 5। বোঝনি? না স্যার। আচ্ছা, আমি দেখাই দিচ্ছি, দেখো। এই এইখানে আমাদের এভাবে আছে। এখন আমরা কি করব, আমরা একে দেখো যদি কাটতে চাই এভাবে কাটতে পারি। এই যে এখানে 18, 18 3 6 18, 3 6 6 দিয়ে কাটতেছি, তাহলে 3 6 18। আর এখানে 14, 6 6 দিয়ে কাটেছি, 6 14 84। ঠিক আছে, এই আছে 6 14 84, 3 6 জি 18 6 14 84। এইটুকু একটু ছোট করে রাখলাম, এই আর কি। আর এরপরে তুমি আছে বা দিয়ে লিখতে পারো। আর এই যে আছে এই জায়গাটা, এই যে গুণ দেওয়া না, গুণ, এটা গুণ হবে না, এটা প্লাস হবে, এটা ভুল আছে। ঠিক আছে, এটা আমার ঠিক করে দেব। এটা প্লাস হবে, গুণ না এটা। তো যাই হোক, এবার আমরা কি করলাম, আমরা এখানে সাইড চেঞ্জ আগে আড়াআড়ি, যে আমরা আগে এইটা সাইজ করে লিখি, অর্থাৎ 60 সমান 60। তুমি এ পাশে পাশে কাটতে পারো, তাই সেটা আমরা পরে কাটি।
60 ইকুয়াল টু আমরা লিখতে পারি যে 800 প্লাস L2, 800 প্লাস L2 প্লাস L2, 800 প্লাস L2 ইন্টু এই ব্র্যাকেটের বাইরে আমাদের গুণ থাকবে কত, 3। ওই যে নিচে 3 উপরে উঠে গেল, নিচে 3টা উপরে উঠে গেল। আর এখানে নিচে কি থাকছে, যে 14 আর এই 5, তাহলে 5 14 কত, 70। এই 70 লিখে দিলাম একবারে গুণ আকারে, 5 14 70। এই এবার আমরা আড়াআড়ি গুণ করব, আড়াআড়ি গুণ করে দেব। হ্যাঁ, এই 60 আর 70 গুণ করব, আর 800 প্লাস L2 ইন্টু 3 থেকে যাবে। তাহলে এখানে আমরা লিখতে পারি, একটু উপরে লিখলাম আমি, যে 800 প্লাস 800 প্লাস L2, হ্যাঁ 800 প্লাস L2 সমান, তুমিও লেখো 800 প্লাস L2 সমান এখানে 60 গুণ 800 প্লাস, ও 3 আছে আবার 3 ইন্টু, তাহলে 3 দিলাম, 3 ইন্টু 800 প্লাস L2 সমান 60 গুণ 70, 60, হ্যাঁ গুণ 70, 60 গুণ এই 70 লিখলাম, 60 গুণ 70। হ্যাঁ, এ শুধুমাত্র লিখতে গেলে সময় লাগছে, এটা তো লেখা যায় না ভালো, এই জন্য। আচ্ছা যাই হোক, এখন আমরা এই 3 দিয়েও কেটে দিতে পারি। দেখো, এই উভয় পাশে গুণ থাকলে সেটা কেটে দেওয়া যায়। যে 3 দিয়ে কাটতে, 3 একে 3, এ পাশে 3, 3 এ পাশে কি ভাগ করলে 3, 3 দিয়ে ভাগ করা যায়। তা আমি ভাগ না করে একবারে কেটেও দেওয়া যায়। 3 একে 3, 3 20 60, এই 3 20 60, তার মানে 20 গুণ 70 থাকলো। তার মানে 7 দুনো 14, 20 গুণ 70 মানে কি 7 দুনো 14, আর 2 শূন্য মানে 1400। তার মানে এখানে কি থাকছে, আমি এখানে নিচে লিখছি, দেখো যে এখানে থাকছে আছে তোমার 800 প্লাস L2 ইকুয়াল টু 1400। 800 প্লাস, তুমিও খাতায় লেখো, 800 প্লাস L2, হ্যাঁ L2 বা L তুমি যা লিখবো সমস্যা নেই। 800 প্লাস L2 ইকুয়াল টু 1400, ওই যে গুণ করে দিলাম, সে 1400। এবার L2 টা বলো। 1400 কিভাবে আসে? কেন, ওই যে 20 গুণ 70, 3 একে 3, ওই 60 গুণ 70 ছিল, ওইটাকে 3 দিয়ে কেটে দিছি, 3 একে 3, 3 20 60, মানে বাম পাশ আর ডান পাশে 3 দিয়ে কেটে দিছি, 3 একে 3, 3 20 60। তুমি দেখেছো কেটে দিছি, দেখেছো? জি স্যার। আচ্ছা, তাহলে এবার ওই 20 আর 70 গুণ করলে 1400 হয়েছে। আর এ পাশে থাকলো কি, 3 তো কেটে দিছিলাম, আর থাকলো 800 যোগ L2 থাকলো। এবার শুধু L2 সমান কি লিখবো, এই 1400 বিয়োগ 800, তার মানে 600। তুমি নিজে লেখো খাতায়, যে বাই L2 সমান 1400 বিয়োগ 800 সমান 600। লিখছো? আমি লিখতে পারি না 800 প্লাস 3x মানে L2 মানে 3L2, কারণ তিনটা কি সম্পূর্ণটার সাথে গুণ হবে? হ্যাঁ, 3টা তো সম্পূর্ণটার সাথে, কারণ উপরে তো 800 প্লাস L2 ছিল, আর লবে ছিল, হরে ছিল আছে 3, তাহলে 3 যখন উপরে উঠবে তখন তো সবার সাথে গুণ হবে। ওখানে তো 800 প্লাস L2 ছিল, এই জন্য 3 সবার সাথে গুণ হবে। তো এই জন্য সবার সাথে গুণ, তাই ব্র্যাকেটে দেওয়া। আর ব্র্যাকেটের বাইরে 3, তো তাই ওই 3কে আমি ওই 60 দিয়ে গুণ করেছি। 800 প্লাস L2 সাথে যেমন 3 গুণ আছে, তদ্রূপ 60 আর 70 গুণ আকারে আছে। তাই এখানে 3 দিয়ে কেটে দিছি, বা 3 আমি ভাগ আকারে এ পাশে লিখতে পারতাম, 60 নিচে আমি 3 দিতে পারতাম পরের লাইনে। এবার বুঝেছো? জি স্যার। আচ্ছা, ভেরি গুড। এই কিছু কিছু অঙ্ক আছে একটু ক্যালকুলেশন কঠিন, ট্রেনের অঙ্ক তো একটু ক্যালকুলেশন একটু কঠিন থাকে। ওই যে কালকে ওই যে তোমার ওই যে করালাম, তোমার মডেল টেস্ট করালাম, দেখিলি মডেল টেস্টে ট্রেনের অঙ্ক রয়েছে, এবং এই সূত্র দ্বারাই করাইছিলাম। হ্যাঁ, যে এই গল্পের সূত্র দ্বারা। আচ্ছা, তুমি তাহলে এইটা করো তো, 3 দাগ করো। 220 মিটার দীর্ঘ কোনো ট্রেন 60 কিলোমিটার ঘন্টা বেগে চলছে 280 মিটার
লম্বা একটি সেতু অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? 280 মিটার দৈর্ঘ্য কোনো একটি ট্রেন এত তাহলে কার মান চাইছে? সময়ে টি এর মান। হ্যাঁ, টি এর মান মানে টিনা, মাঝে মাঝে একটু বলতে হয় গল্পের কথা, তাহলে মনে পড়ে যায়। তাহলে টিনার মান চাইছে, টিনা তো এক সাইডে বাম পাশে বসে, তাই না? আচ্ছা, জি। তাহলে হ্যাঁ, তাহলে লেখো তো, সূত্রটা লেখো, মুখে বলো আর লেখো। টি সমান সমান এল ওয়ান প্লাস এল টু ডিভাইডেড বাই এক্স প্লাস এন। এক্স প্লাস কেন? এক্স গুণন এন। হ্যাঁ, এবার মান বসিয়ে উত্তর বের করো। 220 যোগ 280 আর ফাইভ। স্যার 30 হবে? হ্যাঁ, হয়েছে। এই তো, ভেরি গুড। আচ্ছা, তাহলে এ ধরনের অঙ্ক আশা করি পারবা তুমি, আর সমস্যা হবে না। যেগুলো হ্যাঁ, এগুলো আমি দিয়ে দিছি তোমার ট্রেনের গল্পের, আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি, তুমি এগুলো সব করবা, বুঝছো? এই যে ওকে। অনুশীলনী দেখো, এই অনুশীলনীটা তোমার থাকলো, বাড়ির কাজ থাকলো, ঠিক আছে, পরীক্ষা থাকলো। এই অনুশীলনী 1 থেকে এই কয় দাগ আছে, 7 দাগ, 8 দাগ, 9, 10, 11, 12 দাগ পর্যন্ত। এইগুলো তোমার বাড়ির কাজ থাকলো, ঠিক আছে। ওকে স্যার। আচ্ছা, ভেরি গুড। এখন আমরা এই ট্রেনের কাজ শেষ করব, ট্রেন এইটুকু করলেই হবে, বুঝছো? আর যদি পরে কিছু শেখাতে হয় সেটা আমি পরে দেখবো। হ্যাঁ, আচ্ছা। এখন আমরা, তোমার কাছে কি মডেল টেস্ট আছে আর? নো স্যার। তো ওই আগের দিন ওটা কোথায় পেলে? স্যার প্রথম আলো ও ওইটা ওইটা হ্যাঁ আচ্ছা, আছে। স্যার ওখানে 150টা এমসিকিউ আছে। এমসিকিউ ওই তো একশো, না, প্রশ্ন 150টা। গণিত, শুধু গণিত? হ্যাঁ শুধু গণিত। এই 150টি সব পারছো? স্যার কি কয়েকটা পারি নাই, আমি ছবি তুলে পাঠাচ্ছি আপনাকে। আচ্ছা, তাহলে কয়েকটা পারো নাই, তার ছবি কি পরে আবার পাঠাইছো, তাই বলছি। না পাঠাই নাই, আমি এখন পাঠাচ্ছি। এখন কি তাহলে স্যার আচ্ছা, এগুলো তো? আচ্ছা, তো ওটা পাঠাও আর আমি কিছু দেখাচ্ছি, বুঝছো? আচ্ছা স্যার পাঠাচ্ছি। দাঁড়াও। ছোট ছোট লেখা তো, একটু 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 করে পাঠাই। আচ্ছা, কালকে কোন পর্যন্ত করাইছিলাম জানো? হ্যাঁ, কালকে বি দাগ পর্যন্ত করাইছিলাম তোমারে। আচ্ছা, দেখো 21 দাগ দেখো, 21 দাগ পড়ো। জি স্যার। 1 টাকার
250% সমান সমান কত টাকা? হ্যাঁ, কত হবে? জি স্যার, 1 টাকার 250%, 5/8 আসে, মানে 10 মিটার। পাঁচ বুঝি বাই নাই। এতক্ষণ লাগবে কেন? এই অঙ্কগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এতক্ষণ লাগবে কেন? এ এ আমি বলেছি না, এর অঙ্ক 1 টাকার এত পার্সেন্ট, তার মানে টাকার মানে কি গুণ, র আছে তার মানে গুণ, 1 গুণ 250/100, এই কাজ শেষ, তাই না? আর 250%, বুঝতে পারছি, হ্যাঁ আবিদা, দেরি হচ্ছে কেন? জি স্যার, বললাম তো 2.5 টাকা। হ্যাঁ ঠিক আছে ভাই, দেখ পড়ো। একটি বাসে 52টি সিট আছে। একটি বাসে 52টি একটি বাসে 52টি সিট আছে। 29টি সিটে যাত্রী উঠলে শতকরা কতটি সিট খালি খালি আছে, আছে? আচ্ছা, তাহলে এখানে আমাদের বের করতে হবে শতকরা কত সিট খালি। এইটা মাথায় রাখতে হবে যে সিট খালি কয়টা, সেই কয়টা বের করতে হবে। তাহলে 52টার ভিতরে খালি কয়টা, আগে সেইটা বের করতে হবে, তারপরে 100টার ভিতরে খালি কয়টা, সেই কয়টা বের করতে হবে। বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে এখানে 52টার ভিতরে খালি কয়টা? 39টা। না না, 39টাতে তো যাত্রী উঠছে, তাহলে বিয়োগ করতে হবে না, যে 52টা সিট খালি আছে, 52 বিয়োগ 39, জি স্যার। তো করে ফেলো। 52 বিয়োগ 39, 13টা। 13টা, তাহলে 52টার ভিতরে খালি আছে। এবার এবার আমাদের 100টার ভিতরে কি বেশি খালি হবে, তাই না? তা করে ফেলো। 52টার ভিতরে 13টা, তাহলে 100টার ভিতরে কয়টা হবে? 13 গুণ 100/52। তাহলে 1300/52। হ্যাঁ কেটে দাও। 25%, দেখো 13 × 1 = 13, 4 × 13 = 52, 4 × 1 = 4, 4 × 25 কেটে দাও। তাহলে হচ্ছে 4 বুঝতে পারছো? 4 13 52। হ্যাঁ, উপরে 100 থাকলো। জি স্যার। 100। এবারে 4 দিয়ে আবার 100 রে কাটো, 125। তাহলে 25% উত্তর। জি স্যার। তুমি বুঝতে পেরেছো কিনা? জি স্যার। আচ্ছা, আবার আমাকে একটু বলো তো, বোঝাই বলো। স্যার এখানে হচ্ছে 52টা সিটের মধ্যে খালি আছে 52 থেকে 39টা বিয়োগ করলে 13টা হয়, মানে 52টা সিটের মধ্যে খালি আছে 13টা সিট। সুতরাং 100টা সিটের মধ্যে খালি আছে আহ মানে 13-র সাথে 100 গুণ করবো, 1300, আর 52 ভাগ হবে নিচে, যেন 1300 ভাগ 52। তারপর হচ্ছে 13-র সাথে 52কে কাটাকাটি করলে হয় 4, আর উপরে 100, তাই 4কে আবার 100 দ্বারা ভাগ করলে 25 হয়, 4 25 100, এর জন্য 25%। আচ্ছা, তাহলে এখানে আমরা আমরা 52টার ভিতরে 39টা এভাবে লিখলাম না কেন? কারণ 39 জন যাত্রী আছে, আর যাত্রী খালি আছে 39, হ্যাঁ 13টাতে। ঠিক, যেহেতু আমাদের শতকরা খালি সিট চাইছে এই জন্য, তাই তো? জি স্যার। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এরপরে 23 দাগটা থাক, 23 দাগ দরকার নাই।
এই দাগের একটা শর্ট রুলটা আগে দেখাই যায়, পরে তুমি তো লসাগু গসাগু পারো, তা আগে প্রথমে শর্ট রুলটা দেখা যায়। দেখো এখানে হচ্ছে দুটি সংখ্যার গসাগু বিয়োগফল এবং লসাগু যথাক্রমে গসাগু বিয়োগফল। এই যে প্রশ্নটা ভুল আছে, আমি একসময় বলছিলাম কিনা জানিনি। এই যে 6 জায়গায় 60 হবে, বুঝছো? 1260 এবং 2448 হবে। 1260 এবং 2448 দুটি সংখ্যার গসাগু বিয়োগফল ও লসাগু যথাক্রমে। আমি তোমার এই মডেল টেস্টটা দিয়ে দেবো, তুমি দেখবা যেগুলো করাইছি। আচ্ছা, দুটি সংখ্যার গসাগু 12 বিয়োগফল 60 এবং লসাগু হচ্ছে 2448 হলে সংখ্যা দুটি কত? এখানে দেখো আমাদের একটা জিনিস স্পষ্ট, যে দুটি সংখ্যার বিয়োগফল হলো 60। বিয়োগফল কত? 60। 60। হ্যাঁ, তাহলে বলি সংখ্যা দুটি কত, তাহলে সংখ্যা দুটি এই 4টি অপশনের একটা অপশন হবে। তাহলে আমি যদি এখানে মনে করলাম সংখ্যাটি ক, তাহলে এই সংখ্যা দুটি যদি ক হয়, তাহলে বিয়োগফল এই দুটি সংখ্যার বিয়োগফল 60 হবে। 108 এবং 209 এর বিয়োগফল কত হবে? 60। কিন্তু তা কি মানে হবে? 209 থেকে 108 বাদ দিলে কি 60 হবে? নো স্যার। তাহলে ক উত্তর না। আচ্ছা, 148 থেকে 112 বাদ দিলে কি 60 হবে? ঘ হবে স্যার। নো হ্যাঁ, ঘ স্যার। হবে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ঘ হবে। তারপর তো ওই রুলটা জেনে রাখো, এটা বড় অপশন তো, ওই রুলটা জেনে রাখো, আর জানার দরকার নেই। আচ্ছা, এবার 24 দাগ দেখো। 24 দাগ খাতায় তোলো, দ্রুত খাতায় তোলো। এ সমান 1, বি সমান -1, সি সমান 2, ডি সমান -2 হলে ওই মান নির্ণয় করো। ওয়ান। এ ক্যাডেটের প্রশ্ন এটা, মানে ক্যাডেটের মডেল টেস্ট থেকে করাচ্ছে আমি। জি স্যার, বুঝছি। স্যার -2 অ্যান্সার। হ্যাঁ, ডি সমান -2। ডি সমান -2। তাহলে স্যার সমীকরণটা হবে হচ্ছে এ মানে 1 মাইনাস, না না তারপর না, শোনো 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 শোনো, ওভাবে করবা না। আগে তুমি ওইটা লেখো, আগে এ মাইনাস ব্র্যাকেটের ভিতরে -বি, এইগুলো আগে লেখো, আগে মান বসাবা না। -1 সি সমান সমান 2 and ডি সমান সমান -2। আরে আচ্ছা মান স্যার। বসাবা না আগে, আমি বললাম না মান বসায়ও না আগে, আগে তুমি এই ক্যালকুলেশনটা করে ফেলো। মান বসানো যাবে না আগে, আগে ক্যালকুলেশন করো। জি স্যার, করছি। এই যে মাইনাসে প্লাস, এইভাবে ক্যালকুলেশনটা করো। এ, এরপরে মাইনাসে প্লাস, তাহলে বি, তাহলে এ প্লাস বি, আবার মাইনাসে প্লাস, তাহলে সি, তাহলে প্লাস সি, আবার মাইনাসে প্লাস, তাহলে প্লাস ডি। অর্থাৎ কি দাঁড়ালো? এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। এবার তুমি মান বসাবা, আমি এইটা বলতে চাচ্ছি। এবার বলো, ছাত্র কাকে বলে? সূর্য, বলো 0। ছাত্র কাকে বলে? বলো। স্যার 1 আর হচ্ছে -1 প্লাস করলে 0 হয়, আবার হচ্ছে 2 প্লাস -2 প্লাস করলেও 0 হয়, আর 0 প্লাস 0 0ই হয়। ভেরি গুড। আচ্ছা, 25 পড়ো। সীমা ও রেখার মধ্যে 180 টাকা এমন ভাবে ভাগ করা হলো যেন রেখা সীমার টাকার দ্বিগুণ বেশি পায়। সীমা কত টাকা পাবে? এই কথাটা আমি আগে একদিন বলছিলাম। দেখো এই গুণিতক এখানে, তাই না? গুণিতকের অঙ্কে সবসময় ভালো করে লক্ষ্য করবা যে কে কয়, মোট কয় গুণ। হ্যাঁ,
তাহলে এখানে রেখা কি বলছে যে এমন ভাবে ভাগ করা হলো যেন রেখা সীমার টাকার চেয়ে দ্বিগুণ টাকা বেশি পায়। কথা বুঝো? তাহলে সীমার টাকার দ্বিগুণ টাকা খালি বেশি পাবে। কি বলছে, রেখা কত টাকা পাবে? সীমার যে টাকা আছে তার থেকে দ্বিগুণ টাকা বেশি পাবে। কথা বুঝতে পেরেছো? 60 হবে নাকি না, 60 90? না। 60 না, দেখো আগে। তাহলে তাহলে এখানে 100। আছে, মনে করো রেখা পাচ্ছে 1 গুণ, জি। সরি, সীমা পাচ্ছে 1 গুণ। ভাই এখানে গুণ না ধরে, গুণ অনেক সময় ভুল হয়, তুমি এক্স ধরতে পারো, যে সীমা পাচ্ছে এক্স। জি তাহলে স্যার। এখানে এখানে রেখা পাচ্ছে কত? রেখা পাবে এক্স প্লাস আবার 2x, ওই যে দ্বিগুণ খালি বেশি পাবে, দ্বিগুণ পায় না। সীমা দ্বিগুণ না, সীমা দ্বিগুণ, দ্বিগুণ পরিমাণ খালি বেশি পাবে, মানে রেখা রেখা সরি। তাহলে এখানে সীমা ধরলাম এক্স টাকা, তাহলে রেখা পাবে তাহলে এক্স প্লাস 2x, মানে ও এক্স এর থেকেও দ্বিগুণ পরিমাণ বেশি পাবে, সীমার টাকার থেকেও দ্বিগুণ পরিমাণ বেশি পাবে। আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখো। মনে করো তোমার কাছে তোমার থেকে, তোমার কাছে যে টাকা আছে তার থেকে আমার কাছে তোমার টাকার দ্বিগুণ টাকা বেশি আছে। কথা বুঝো, এখানে কিন্তু অঙ্কটা তাই, যে তোমার কাছে যে টাকা আছে, তোমার আমার কাছে তোমার টাকার থেকে দ্বিগুণ টাকা আমার বেশি আছে। তাহলে এবার দেখো বিষয়টা, যে তোমার কাছে মনে করো 5 টাকা আছে, তাহলে আমার কাছে কয় টাকা আছে? 3 পনেরো টাকা। টাকা কি? না, মানে তোমার কাছে 5 টাকা আছে, তাহলে হ্যাঁ। আমার কাছে কত টাকা আছে? ও আচ্ছা, 15 টাকা, হ্যাঁ। 15 টাকা। কারণ কি, তোমার টাকার দ্বিগুণ পরিমাণ টাকা খালি বেশি আছে, মানে 10 টাকা, তোমার টাকা কত? 5, তাহলে আমার হ্যাঁ। আছে 15, তাহলে দ্বিগুণ টাকা বেশি আছে তোমার টাকার থেকে। তোমার টাকা 5, সেই টাকা আমার টাকা 5 টাকা বাদ দেওয়ার পরেও আমার 10 টাকা থেকে যায়, তার মানে দ্বিগুণ টাকা বেশি আছে। এই জন্য এই বিষয়গুলো একটু মাথায় রাখবা। টপাটপ অনেকেই কিন্তু ভুল করে কি মনে করবে, মনে করবে দ্বিগুণ আর 1 গুণ 3 গুণ, 60 টাকা উত্তর বানাবে। কিন্তু না, এটা মোট হবে 4 গুণ ভাগ হবে, 180 কে 4 ভাগ করতে হবে, তার 1 ভাগ পাবে সীমা আর 3 ভাগ পাবে রেখা। এবার ক্লিয়ার কিনা বলো? জি স্যার, তাহলে 180 কে 4 দ্বারা ভাগ করব। আর এই ধরনের অঙ্কগুলো যদি জেনারেল মেথডে করতে চাও, কিভাবে করবা? যে ধরি সীমার টাকা এক্স, তবে শর্ত মতে রেখার টাকা হবে এক্স প্লাস 2x সমান সমান 3x। প্রশ্ন মতে এক্স প্লাস 3x সমান 180, বা 4x সমান 180, বা x সমান 45। এরপরে লিখবো অতএব সীমার টাকা 45, রেখার টাকা এখানে তো চাইছে শুধু সীমা, তাহলে সীমার টাকা 45, বাস ক্লিয়ার। স্যার এখানে 3 ভাগ করব না? 3 ভাগ করে 1 ভাগ রেখা আর 2 ভাগ সীমা পাবে, এভাবে করলে হবে না? না 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 না, আমি এত সময় কারে কি বুঝালাম? হ্যাঁ, এত সময় কারে কি বুঝালাম, দেখো তো। আমি বলি দুইজনের মধ্যে 180 টাকা, তাহলে আমরা আমাদের দুইজনের কয় কয় টাকা ছিল, একটু আগে যে হিসাব দিলাম, আমাদের দুইজনের কত টাকা ছিল? 5 টাকা। কনে দুইজন মিলে কত টাকা ছিল তাই বলছি। ও আচ্ছা, দুইজন মিলে হচ্ছে 5 টাকা। 5 টাকা 10 থেকে 20 টাকা। হ্যাঁ, 20 টাকা, আমার 15 টাকা আর তোমার 5 টাকা, তাহলে হ্যাঁ। কি 20 টাকা না? তা 20 টাকা আমাদের তাহলে সীমা, অর্থাৎ তোমার কাছে কত ছিল? 5 টাকা না? জি স্যার। যেটা ওই 20 টাকার কয় ভাগের 1 ভাগ? 20 টাকার বুঝছি স্যার, 1 ভাগ আমি পেয়েছি আর বাকি 3 ভাগ আপনি পেয়েছেন, বুঝছি হ্যাঁ, স্যার। তাহলে এখানে, হ্যাঁ, তাহলে এবারে এই সীমারেখা বুঝিছো কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে এ ধরনের অঙ্ক আসলে এভাবে করতে হবে। আচ্ছা, ওই সাইড দিয়ে ভাগ করলে একবারে উত্তর পেয়ে যাবা। হ্যাঁ, আর যখন এরকম বলবে, শোনো আরো আমি ক্লিয়ার করে দিই, না এবার দেখা গেলো ভুল করে আসলে। এটা আমি আর একটু লম্বা করতে,
হ্যালো, আমি আবার লিংক দিচ্ছি, আচ্ছা স্যার। কাটি দাও, লিংক দিচ্ছি। এবার তো personal generate জুড়ে থাকি কেমনে এটা আমাদের এটা মুছো আর সেটা করতে করলে অসুবিধা হবে। আচ্ছা, তাহলে এবার 26 দাগটা দেখো, 26 স্যার 2 প্লাস এক্স প্লাস 3 ইকুয়াল 3 এক্স কি 3 ইকুয়াল 3 প্লাস 3 ইকুয়াল 3 দেন এক্স প্লাস 1 হলে এক্স এর মান কত? আচ্ছা সহজ আছে, করে ফেলা। প্লাস ইকুয়াল 2x আর এটা হচ্ছে দূর 2 প্লাস x আর 10 মিনিট করতে ইকুয়াল 3 x 1 আচ্ছা ওইটা বের করে রাখছো? বের করে রাখো। হাফ স্যার যদি 3x প্লাস 2 থাকে তাহলে আমরা ওটাকে 5x লিখতে পারবো না? বুঝি নাই। যদি 3x প্লাস 2 থাকে তাহলে ওটা আমরা 5x লিখতে পারবো না? 3x প্লাস তাই কোনোদিন দেওয়া যায়? ওই চলকের সাথে চলক না থাকলে যোগ করা যায় কখনো? 3x প্লাস 2x থাকলে তখন হ্যাঁ, তখন করা যাবে, তখন 5x। তখন করা যাবে। এটা তো একদম সহজ, দেখো এখানে ব্র্যাকেটটা শুধু উঠাই দিবে প্রথমে,
হ্যাঁ, এখানে কারণ এর সাথে সংযুক্ত নেই, তাহলে 2 + x + 3 বাম সাইড হয়ে গেল। এবার ডাইন সাইড কি, যে 3 দিয়ে গুণ দেবো, 3x + 3, এই এই আরেক সাইড হয়ে গেল। সিক্স। এরপরে আমরা এরপরে আমরা 3x + 3টাকে আমরা বাম সাইডে লিখবো, যেহেতু এই 3x টা বেশি, এই জন্য বাম সাইডে লেখাই বেটার। 3x + 3 এ পাশে লিখবো, মানে বাম সাইডেরটা ডাইন সাইডে লিখবো, ডাইন সাইডেরটা বাম সাইডে লিখবো। তারপরে তুমি এক্স গুলো এক সাইডে করবা, সংখ্যাগুলো এক সাইডে করবা, বাস যোগ বিয়োগ করলে উত্তর হয়ে যাবে। স্যার প্রথম সাইডের অ্যান্সার 6 + 3x হবে না? আচ্ছা আমি বলি, তোমার আছে এখানে, হ্যাঁ, এখানে তো বীজগণিতে অনেক কাঁচা। আচ্ছা এখানে দেখো, 2 + x + 3, এই যে এই জায়গাটা দেখো, 2 + x + 3, জি স্যার। হ্যাঁ, এই যে 2 + x + 3 এই জায়গাটা দেখো। হ্যাঁ, তাহলে এখানে শুধু খালি খালি ব্র্যাকেট দেওয়া, কারণ পাশে প্লাস আছে, এই জন্য এখানে এই ব্র্যাকেটের কোনো মূল্য নেই, কারণ পাশে তো প্লাস আছে। তাহলে এখানে আমরা কি, এই এক্স আমরা লিখতে পারি এক্স +3 আর 2 5, যেহেতু সংখ্যা আছে দুটো, এই 2 আছে আর 3 আছে, তাহলে 3 আর 2 5, এই গেল আমার বাম সাইড। এরপর আমার ডান সাইডে কি আছে, ডান সাইডে আছে তোমার 3 * এইটা আছে গুণ সম্পর্ক, 3 * x + 1, মানে 3 এর সাথে x গুণ, তাহলে 3x, 3 এর সাথে x গুণ করলে এই 3x প্লাস 3 একে 3, একে এক গুণ করলে, একের সাথে গুণ করলে 3 একে 3, এই হলো। এরপরে আমরা কি করব, এই লাইনটাকে যেহেতু 3x বড় আর এখানে একটা x ছোট, তাহলে আমরা বাম পাশে এই লাইনটাকে লিখবো, আমরা লিখবো যে 3x + 3 সমান, ও পাশে কি ছিল, x + 5, তাহলে x অ্যান্সার + 5টা আমরা ডাইন পাশে লিখলাম। হ্যাঁ, তাহলে আমার বিয়োগ করতে সুবিধা হবে এই জন্য। এরপর আমি কি লিখলাম, এই 3x থেকে একটা x বাদ দিয়ে দেব, অর্থাৎ আমি এই 3x থেকে আমি ওই x-টাকে এই পাশে আনলে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ করার জন্য, তাহলে 3x থেকে একটা x বাদ দিয়ে দিলাম, এই সাইড চেঞ্জ করলে বিয়োগ হয়। আর এখানে কি হলো, 5 আছে, আর 3টাকে আমি ওই রকম বাম পাশে ডান পাশে নিয়ে যাব, তাহলে মাইনাস হয়ে গেল, এই, তাহলে এখানে কি থাকলো, 2x থাকলো, 2x ইকুয়াল টু কত, 2, তার মানে x এর মান কত, x ইকুয়াল টু 2 দ্বারা 1, 2 দ্বারা ভাগ করলে 1, বুঝতে পেরেছো, 2 দ্বারা ভাগ করলে 1 হয়। আচ্ছা এবার দেখো, সাথে দেখো, একটি সমকোণী ত্রিভুজে সর্বোচ্চ কয়টি সূক্ষ্মকোণ থাকতে পারে বলো। স্যার 2টি। ভেরি গুড, এই যে মনে আছে। আচ্ছা 28 দেখো, এবিসি এর ভূমি সংলগ্ন কোণ দ্বয় যথাক্রমে, হ্যাঁ এবিসি একটি ত্রিভুজ, এর ভূমি সংলগ্ন কোণ দ্বয় রয়েছে 40 ডিগ্রি একটা আর একটা 45 ডিগ্রি, তাহলে অপার কোণটা কত, মোট 3টা কোণ থাকে ত্রিভুজে, তার ভিতরে একটা 40 আর একটা 45, তাহলে অপার কোণটাও কত বলো। অপর কোণ হচ্ছে 95। ভেরি গুড, আচ্ছা বলো, কে হাসছো কেন, ভেরি গুড বলেছি তাই, ওই যে আপু খুব ভালো পারছে তাই। হুম, একই করে বলছে, তুমি তো পারোনি তাইতে। 3 কোণের সমষ্টি কত, 3 কোণের সমষ্টি আছে 180 ডিগ্রি, তার থেকে, হ্যাঁ ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে তার থেকে কি 40 আর 45, অর্থাৎ এখানে 85 বাদ দিলে তাহলে আর 95 থাকে। আচ্ছা 29 দেখো, 29 পড়ো। কমপক্ষে কোনটি বা কোনগুলো দেওয়া থাকলে একটি বর্গক্ষেত্র আঁকা সম্ভব? একটি বাহুর দৈর্ঘ্য। হ্যাঁ, একমাত্র বর্গক্ষেত্র আঁকার জন্য শুধুমাত্র একটা বাহুর দৈর্ঘ্য থাকলেই আমরা বর্গক্ষেত্র আঁকতে পারি। 31 পড়ো। কোন
এই 30 কোন 30। একটি বাহু অপর একটি বাহু অপেক্ষা বৃহত্তর হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্র বাহুর বিপরীত কোণ অপেক্ষা ড্যাশ হবে। হ্যাঁ, কি অপর হবে? একটি বাহু অপর একটি বাহু অপেক্ষা বৃহত্তর হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর হবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার 31 পড়ো। ত্রিভুজের যেকোনো দুই বাহুর অন্তর তার তৃতীয় বাহু অপেক্ষা ত্রিভুজের যেকোনো দুই বাহুর অন্তর সেটা অন্তর মনে রাখ, অন্তর থাকলে মনে রাখবা যে ক্ষুদ্রতর হবে। অন্তর মানে বিয়োগফল, হ্যাঁ। ও আচ্ছা, হ্যাঁ। অন্তর দুইটা বাহু বিয়োগ করলে তার যে মানটা হবে সেটা অবশ্যই তৃতীয় বাহু থেকে ছোট হবে। হ্যাঁ, তৃতীয় বাহুর দৈর্ঘ্য থেকে ছোট হবে, এই জন্য ক্ষুদ্রতর। অন্তর বললে ক্ষুদ্রতর, ঠিক আছে। আর যোগফল বললে তখন বৃহত্তর। জি স্যার। তারপর একটি ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি এবং দুটি বাহু 5 ও 12 একক হলে অপর বাহুর দৈর্ঘ্য কত? একটি আচ্ছা, এখানে কিছু কিছু জিনিস জানা থাকা লাগবে। যেহেতু এখানে বলছে কত ডিগ্রি, 90 ডিগ্রি না? জি স্যার। তার তার মানে একটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের 3টি বাহু, সমকোণী ত্রিভুজের কিছু বাহু তোমার জানিয়ে রাখতে হবে। এগুলো আমরা পিথাগোরাসের উপপাদ্যের নাম শুনতে পারো তুমি। হ্যাঁ, পিথাগোরাসের উপপাদ্যের নিয়ম হলো যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তুমি পিথাগোরাসের উপপাদ্যের আমি দেখাচ্ছি একটা উদাহরণ তোমারে। 17 হবে। না, 17 না, ওটা 13 হবে। আমি বলছি তোমারে। 13 13 13 কোথায় আছে? শূন্য শূন্য কোথায়? যে সমকোণী বাহুর যে অতিভুজটা বাকি দুইটা বাহুর যোগফলের সমান না, তাহলে দুইটা বাহুর যে দেওয়া আছে 5 ও 12, তাহলে এর যোগফল আর অতিভুজের সমান হবে। তাহলে এটা যোগফল যদি 17, তাহলে অতিভুজে তো 17 হওয়ার কথা। না, অতিভুজের সমান না। ও তো তুমি যে বলছো যে ওটা না, অতিভুজের সূত্র আছে যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ সেটা স্কয়ার ইকুয়াল টু হবে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে কিভাবে করা যায়? হ্যাঁ, 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার রুট ওভার আচ্ছা, ত্রিভুজ তাহলে ওই ত্রিভুজ। বারবার 144 9 না, আমি সিক্রিতা ত্রিভুজ পাচ্ছি না, জ্বালা। আচ্ছা, এটা আঁকাচ্ছি দেখো। আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকাচ্ছি। এই দেখছো একটা সমকোণী ত্রিভুজ আঁকাইছি। আচ্ছা, স্যার। হ্যাঁ, এই সমকোণী একটা সমকোণী ত্রিভুজ। এখন কথা হচ্ছে যে এই যে তোমার একটা বাহু, হ্যাঁ, আবার একটা বাহু, এইটাকে বলে ভূমি। আর এইটাকে উপরটাকে বলে সোজাভাবে দণ্ডায়মান, এটাকে বলে লম্ব। আর এইটাকে বলে হলো অতিভুজ। এখন পিথাগোরাস নামে একজন গণিতবিদ বলেছেন যে অতিভুজ স্কয়ার মানে এই বাহুটার দৈর্ঘ্য মনে করো রয়েছে 13। এই বাহুটার দৈর্ঘ্য রয়েছে 13, আমি একটু লিখে নিই। 13, এই বাহুটার দৈর্ঘ্য মনে করো 13। তাহলে পিথাগোরাস বলেছে যে এই বাহুটার স্কয়ার সমান এই দুটি বাহুর যোগফল হবে। মনে করো এই বাহুটার দৈর্ঘ্য আছে 5 আর এই বাহুটার দৈর্ঘ্য আছে 12। তা বলছে পিথাগোরাস কি বলছে যে এই অতিভুজ স্কয়ার সমান হবে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এইরকম শর্ত। হ্যাঁ, তো তবেই সেটা সমকোণী ত্রিভুজ হবে। সমকোণী ত্রিভুজ হতে হলে এই শর্ত মানতে হবে। এই দেখো, এখানে দেখো 5 5 কত? 25। আর 12 12 কত? 144। 144। এবারে এই দুটো যোগ করে দেখো তো কত হয়। স্যার এই দুটো 169। 169। 169, তাহলে 13 স্কয়ার মানে কত জানো? এই 13 স্কয়ার মানেই হলো এই 169। এই আছে সিস্টেম। তাহলে এইরকম কিছু বাহু মনে রাখলে হবে তোমার। 5 12 13, তারপর আছে 3 4 5। এই দেখো 3, হ্যাঁ, 4,
আর আছে 5। দেখো 3 স্কোয়ার মানে কত 9, 4 স্কোয়ার মানে কত 16, তাহলে 16 আর 9 কত 25, তার মানে বুঝছি। 5 স্কোয়ার মানে 25। এই তাহলে এরকম কিছু সংখ্যা আমাদের মনে রাখলে হয়ে যাবে। যেমন আছে কয়েকটা আমি তোমারে বলি, 3, 4, 5 মনে রাখবা। হ্যাঁ, যদি বলে যে সমকোণী ত্রিভুজের দুটি, একটি সমকোণী ত্রিভুজের দুটি বাহু 3 ও 4 হলে অপর বাহুটি কত, তাহলে তুমি বলে দেবা সঙ্গে 5। যদি বলে একটি সমকোণী ত্রিভুজের দুটি বাহু 5 ও 12 হলে অপর বাহুটি কত, তাহলে অপর বাহুটি 13। যদি বলে একটি সমকোণী ত্রিভুজের দুটি বাহু 6 ও 8 হলে অপর বাহুটি কত, তুমি সঙ্গে সঙ্গে বলে দেবো অপর বাহুটি হবে 10। কারণ কি 6 6 36 আর 8 8 64, 64 আর 36 যোগ করলে 100 হয়, তার মানে 10 10 কে 100। তাহলে 6 8 10, 3 4 5 আর 5 12 13, এই তিনটা মনে রাখলেই তোমার চলে আসবে আশা করা যায়। ঠিক আছে। এই আচ্ছা, এরপরে 33 পড়ো। ত্রিভুজের প্রতিটি বাহুকে একদিকে পর্যায়ক্রমে বৃদ্ধি করলে যে তিনটি বহিস্থ কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি। ত্রিভুজের তিনটি বাহুকে একদিকে পর্যায় মানে হচ্ছে ত্রিভুজের তিনটি বাহুকে স্যার যা দুই সমকোণ। না, আমি একসময় বলেছিলাম ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ এই সবগুলোর বহিস্থ কোণ সবসময়, বহিস্থ কোণগুলোর সমষ্টি সর্বদা 360 ডিগ্রি। 360 ডিগ্রি মানে কত, 4 নং 36, 4 সমকোণ। এইটা আছে। শুধু ত্রিভুজ না, এই পর্যায়ক্রমে বৃদ্ধি করলে মানে প্রত্যেকটা বাহু যদি বাড়ানো হয় তাহলে বলছে যে এই বহিস্থ কোণগুলোর সমষ্টি কত। তো আজকে থেকে মনে রাখো যে ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ যাই বলুক না কেন, যদি বলে বহিস্থ কোণগুলোর সমষ্টি, এখানে যেমন বলছে যে বহিস্থ কোণগুলো আর বল লাগে না, এখানে বলছে কি ত্রিভুজ, তা ত্রিভুজের তো 3টি কোণই থাকে, এই জন্যই বলি যে 3টি বহিস্থ কোণের সমষ্টি কত। হ্যাঁ, তার মানে এখানে ওই যে 360 ডিগ্রি, তার মানে 4 সমকোণ। এই জন্য মনে রাখবা বহিস্থ কোণগুলো বা সবগুলো বহিস্থ কোণের সমষ্টি সর্বদা 360 ডিগ্রি। নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব না, যখন এবিসি যথাক্রমে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য। আহ, বলো ত্রিভুজ কখন আঁকা যায় না, তুমি যে আগে একটু আগে এই কথাটা বলতেছিলে, যেটা পিথাগোরাসের উপপাদ্য বলতেছিলে, কখন ত্রিভুজ আঁকা সম্ভব নয়। আমরা একটা সূত্র পড়েছিলাম যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্য, হ্যাঁ, ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি কি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, পড়েছিলাম না? স্যার কি বললাম আবার বলি, ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের যোগফল হবে তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। মানে হবে আমি স্যার। আরো আরো ক্লিয়ার করে বলি, এইটাই মানে ওইটা সঠিক না, সঠিক যেটা সেটা এইটাই। সেটা হলো এই যে ছোট দুটি বাহু যোগফল তৃতীয় বাহু, ছোট দুটি বাহু যোগফল বড় বাহু অপেক্ষাও বৃহত্তর। হ্যাঁ লেবার সাহেব। হ্যাঁ নমস্কার, ভালো আছেন? আচ্ছা, ওই কাল কি তো আসবে ওরা, তাই না? হ্যাঁ বলেন। হ্যাঁ হাবিব সাহেব। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ তো বানাবেন, আপনি যা বলবেন। আচ্ছা আচ্ছা। কি করে? ও আচ্ছা আচ্ছা। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ। ও সেই, সেই মরছে। ও ও হো হো। ও আচ্ছা তাই। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ভার্চুয়াল মিটিং। হুম। হ্যাঁ। হুম। হুম। তাই। না,
হ্যাঁ, এটা ঠিক বিপদে পড়িছো, পাগলা কোয়ালিটি তো বিপদে পড়ে গেছে। ও আস্তে আস্তে ওরা চাপ দিলে আস্তে আস্তে আদায় করা যাবে না কিছু কিছু। হ্যাঁ। মারির দরকার, যে মারির দরকার ওর। হ্যাঁ, 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 আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ও সোমবারে করে দিবা না, হ্যাঁ। ওকে। হুম হুম হুম, ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। হুম, হ্যাঁ আবিদা, জি স্যার। তুমি আবার শুনিছো নাই? আমাদের এক টিচারের সাথে কথা বলতেছিলাম, ওই একজন টাকা পাবে আমাদের এক টিচারের কাছে, তাই সেই বিষয়ে। আচ্ছা, যাই হোক। এখানে আমরা তাহলে তুমি বুঝতে পেরেছো যে এই যে ক দাগ, ক দাগে বলছে যে এ প্লাস বি গ্রেটার দেন সি, এই ক দাগটাই সঠিক, বুঝছো? যে এখানে মনে করো তিনটি বাহু এ বি আর সি, তাহলে কি হবে, দুটি বাহু যোগফল বড় হবে, বুঝতে পেরেছো? স্যার খ কেন হবে না, বি সি যে যোগ করে হবে, এইটাই তো বড় হওয়ার কথা তাই না? দারুণ কথা বলিছো তো। উম, অবশ্যই হবে, ওটাও সঠিক। ঠিক আছে, ওটাও সঠিক। আবার জি স্যার, আমি যদি এ বি এর জায়গায় যদি এখন আমি বি সি। হ্যাঁ, তা তো সঠিক হবে তো, যে কোনো দুটি বাহু যোগফল বড় হতেই হবে। তার মানে সেই দৃষ্টিতে তিনটা সঠিক, এ সঠিক, বি সঠিক, সি সঠিক, মানে ক সঠিক, খ সঠিক, গ সঠিক। সঠিক না শুধু ঘ, মানে দুটি বাহুর যোগফল থেকে সি এর মান বড় হতে পারে না। ও, এখানে আবার বলছে ত্রিভুজ আঁকা সম্ভব নয়, তাহলে এটাই সঠিক, এই ঘটাই সঠিক। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে তোমার পেরেছো? ঘটা সঠিক, এই সঠিক। ওই যে সম্ভব নয়, হ্যাঁ, জি এই জন্য। আচ্ছা, এরপরে 35 দেখো, 35 ক্ষুধা লেগে গেছে, দেখো একটু। আচ্ছা, বলছে সাত, যে হ্যাঁ। 7, 11, 15, 19, 23 তালিকাটির সংখ্যাগুলোকে কোনটি দ্বারা প্রকাশ করা যায়? আচ্ছা, তোমার আমি আগের দিন শিখাইছিলাম যে মান বসাতে হবে, আমি আগের দিন শিখাইছিলাম যে মান বসাবা, তখন তুমি বুঝতে পারবা যে কোনটা সঠিক কোনটা সঠিক না। হ্যাঁ, তাহলে এখানে তুমি মান বসাও, প্রথমে ক দাগে মান বসালি, প্রথমে জিরো দিয়ে শুরু করলে, তাহলে জিরো দিলি কত ও হয়? আচ্ছা। কর মান জিরো হলে 2 হয়, তাই না? জি স্যার। আচ্ছা, আর কর মান যদি 1 বসাই তাহলে কি হয় দেখো তো। স্যার প্রথমটাতে যদি আমি 5-এর সাথে 0 যোগ গুণ করি তাহলে 5ই হয়, আর 5-এর সাথে 2 যোগ করলে 7 হয়। কিন্তু দ্বিতীয়টাতে 5-এর সাথে 1 যোগ 1 গুণ করলে 5 আর 2 যোগ করলে 7 হয়, কিন্তু ওটা তো 11 দেওয়া। আচ্ছা, তুমি আগে আমার কথা ঠান্ডা মাথায় বুঝো। প্রথমে রয়েছে 5 ক যোগ 2, আমি এখানে তোমাকে বলছি জিরো বসাও, কর মান জিরো মানে কি 5 গুণ জিরো তার মানে জিরো, তার মানে শুধু 2 থাকে। সাইফরও। জি স্যার। আচ্ছা, এরপরে কর মান আমি 1 বসালাম, আগে বসাইছি জিরো, এবার 1 বসালাম। 1 বসানো মানে কি 5 1 কে 5 যোগ 2, তার মানে 7 হয়। বুঝিছো? হ্যাঁ স্যার, এটা তো মেলে না। আরে আগে কথা তো শুনবা, তুমি শুধু সাই পড়ো নাই, আমি কথা আমি তো বুঝতেছি না তুমি শুনতে পাইছো কি না পাইছো। তুমি জি স্যার বলবা, তারপরে আমি পরে কথা বলবো যদি বুঝতে পারো। আমি তাহলে 1 বসালে কত, 7 হয়েছে? জি। এবারে 2 বসাচ্ছি, তাই দেখো জি 2, স্যার। কর মান 2, কর মান 2, তাহলে 2 বসালে 5 দুনো 10, 10 আর 2 12, তাহলে এখানে মেলে না। এবার আমি বলছি, এবার তাহলে মেলে না, তাহলে এটা সঠিক হবে না, তাহলে এটা সঠিক হবে না, এইটা আমি বোঝাতে চেয়েছি তোমাকে। এবার আমি খ দাগ তো হবেই না,
কারণ এখানে কোয়ার মান 1 বসালে 8 আর 8 আর 1 9, 9 দিয়ে এখানে কোনো কিছু নাই। আচ্ছা, এরপরে আমার বোঝা গেছে যে 0 দিয়ে হবে না, বসাতে হবে 1 দিয়ে। আর গোয়াতে দেখলাম যে কোয়ার মান যদি 1 বসায় তাহলে 4 আর 3 7 আছে। এই দেখো, কোয়ার মান 1 বসালে 4 1 4 আর 4 আর 3 7। শুনতে পাও না? জি স্যার। জি স্যার। শুনতে, আচ্ছা তো জি স্যার বলো না কেন শুনতে পেলে? আচ্ছা, এরপরে কোয়ার মান যদি 2 বসাই তাহলে 4 2 8, 8 আর 3 11। দেখো মিলে যাচ্ছে, প্রথমে 7 মিলছে, এবার 11 মিলছে। স্যার শূন্য দিলে তো মেলে না, আবার এক দেওয়ার পরেও যদি শূন্য দেওয়ার পর এক দেওয়া লাগবে না? হ্যাঁ, তো এক শূন্য দিলি মেলে না, কিন্তু শূন্য আমার মেলানোর দরকার নেই তো। আমার শূন্যর অপশন ওখানে নাই, এই জন্যই মেলেনি। আমার শূন্য দেওয়ার দরকার নেই, পরে এক দেবো, 1 দিয়ে মিললি হবে, 2 দিয়ে মিললি হবে। এক এক দিয়ে মানে প্রথমটা যত দিয়ে মেলে তার পর পর মেলাতে হবে। তাহলে প্রথমটা আমার তো 1 দিয়ে মিলে গেছে। এই দেখো, কর মান যদি 1 বসাই তাহলে 4 গুণ 1, এদের 4 ক সম্পর্ক কি? গুণ সম্পর্ক। 4 গুণ ক, 4 ক মানে কি? 4 গুণ ক। জি স্যার। তাহলে 4 1 4, আর এই 4 আর 3 7, যোগ 3, তার মানে 4 আর 3 7, এই যে 7 মিলে গেছে। এরপরে যদি 2 বসাই কোয়ার মান, 2 বসালে 4 2 8, 8 আর 3 11, এই দেখো 11 মিলে গেছে। এরপরে যদি 3 বেশ হয় তাহলে 3 4 12 আর 3 15, এই দেখো 15 মিলে গেছে। এরপরে 4 বসাই 4 4 16 আর 3 19, এই যে 19 মিলে গেছে। 5 বসাই 4 বসাই 20 আর 3 23, এই দেখো 23 মিলে গেছে। তার মানে এই উত্তর হবে গ। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবার পরেরটা দেখো, 3 ক যোগ 2 বীজগাণিতিক সূত্রের কততম পদ? 32। হ্যাঁ, এটাও এরকম আমাদের ওই বসাতে বসাতে যেতে হবে কততম পদ, ওই 1 দিয়ে বসালে হবে। হ্যাঁ, বা এখানে 2 দিয়ে 0 দিয়ে বসাতে পারো, বা 1 দিয়েও বসাতে পারো। এবার দেখা যাবে যে কততে আমার 32 হবে। তাহলে এখানে ক খ গ ঘ রয়েছে, এইটা দ্বারা পরীক্ষা করব। আমি দেখো প্রথমে ক মনে করলাম 11, উত্তর কর মান 11। তাহলে ক যদি 11 হয় তাহলে কত হয়? 3 11 33, বেশি হয়ে যায় না? জি স্যার। তাহলে আমি 10, নিশ্চিত 10 হবে উত্তর, কারণ কর মান 10 হলে 3 10 কে 30, আর এই 2 আছে 32, তাহলে 30 হবে। আচ্ছা, কোন সংখ্যাকে অঙ্ক দ্বারা লেখাকে কি বলে? অঙ্কপাতন বলে। হ্যাঁ, কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে কি বলে? সেটা হচ্ছে অঙ্কপাত। অঙ্কপাতন। জি হ্যাঁ, স্যার এরপর অঙ্কপাত। আছে, হ্যাঁ 13.5, 19.5, কোন সংখ্যাগুলোর গড় মান কত? গড় মান বের করতে কি করে? সংখ্যাগুলো যোগ করে যে কয়টা অঙ্ক সেই কয়টা দিয়ে ভাগ, তাই তো? জি স্যার। আচ্ছা, 39 দেখো, যে আয়তাকার ঘনবস্তুর আয়তনের সূত্রটি লেখো। আয়তাকার ঘনবস্তুর আয়তন বের করতে গেলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, অর্থাৎ ক উত্তর। আয়তন, ঘনবস্তুর আয়তন সবসময় দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ হয়। এরপরে বর্গের পরিসীমা কি হবে? বর্গের পরিসীমা 4, 4 এ। 4 এ মানে কি? 4 গুণ 1 বাহুর দৈর্ঘ্য। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, আজ এ পর্যন্তই থাক। হ্যাঁ, আমার ওকে স্যার। আর আমি পরে এই ইটা দিয়ে দেবো না, এরপরে সত্য মিথ্যা আছে, আরো অঙ্ক আছে, সেগুলো আমি দিয়ে দেবো না। আচ্ছা, ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।
হ্যাঁ নাড়ু থেকে তো ভিতরটা না ভিতরটা কাঁচাতেই তো না আর জানতাম দাদা দেখবে ওই যেই সময় আমার এই জায়গায় ছিল না সেই সময় আমি বুঝতে পারলাম যে দাদা হবে আর আমার কাকা ছিল কাকা থাকলে দাদা এর কাছে চলে যাবে কারণ দাদা খুব সামনে আর কোন কি দেবো একটু খাই খেয়ে নাও ও ডাল না পুরো আর ভালো লাগে না দাদা দাদা ও বাবা সব খাবে দাও আগে কাটে দাও আমার একটু দাও ও বাবা হ্যাঁ তাল কেন খাটলা হ্যাঁ রাখো থেকে রাখো সে দাল করুন আমি বসে খা আর খাওয়া যাবে দামাতে দেখতে দিও অন্তত তার জন্য বলি আমাদের আলাদা বলে আলাদা এসটি কোনতে খাস কি এত না আলাদা খাতে তো ওকে ঠান্ডায় ওকে গরম ঠান্ডা হয়ে গেল দাও আবার খেতে দেবে
মুই ভাত লাগাই পেটে বিভাগ লাগাই মাংস কারো দিচ্ছি না আমার হাড়ে সব কোন মাংস দিয়ে মাংস দিস খালি সাদা ভাত না মাংস না এই দেখ এটা কোনে মাংস ছাড়াবো দেখ পরে পরে মাংস ছাড়া দিচ্ছি আর করে দিচ্ছি তাও উপরে তো কোনো দরকার নেই তাও উপরে তো কোনো দরকার নেই মাংস ছাড়াচ্ছি আর তোয়ালে দিচ্ছি দেবো কেন নাই নাই তোরা আর খাবি খাবি কোনতে বাদ দিব না याद हो गए लैपटॉप में मिला वो ठाकुर জলে প্রথমে হ্যাঁ যা পিঠে আর এক শট দাও আর এক শট দাও জল খেতি না পিঠে আর এক শট দাও
জল খেতে দেও দেও জল আর সব খাচ্ছেন? দেও ওই একটা দরজা খুলি তুই সেই হ্যাঁ বলতে আর কি বেশি আর কি একটা সীমা থাকে। জল খেয়ে ফ্রিজে খেতে বলো। মাথাটা ঢুকে একটা ওয়াট থাকে। একটা করে দিয়ে যাই একটা নিয়ে করিস নিয়ে করিস লিমিট ক্রস করে ফেলাই। কি এত কথা ঠেলায়। কিন্তু কাটা আরে নিচে বসা যায় না, নিচে বসা যায় না। ভাত খালি করে নিচে বসা যায় না। তে খাসি কোনটা রে কাটা করে বসে খাসি আইডি কোনটা থাকা না তাও খারাপ থই দিছে। এটা আইটি চালান না এই কাপড়ের সাথে কি না করে এই তো নিচে খারাপ খারাপ আর নিচে ফেলালে সমস্যা আর ওরে ফেলালে সমস্যা না। এই ওনা করে নিন দে। দেখলে যে সর্দি কিছু নাকি মধ্যে দাঁড়াতে পারে যাও সর্দি নাকি কি এত কথা করবি না আমার সামনে কোনো সময়। এখন দিত এনে সূর্য সাজিতি আমি সূর্য লাগি আমি দিয়ে ফেলাইছি আমার সাথে ও আর আমি সমানে সামনে সব আমার হবে না। এই তালটা কাজ করে আমি চুপ করে বসে আছি কেন? দেখো করবি না? পরে করব এর কোনো লজ্জা বলতে ও কিছু নেই কাটে। দেখ দেখ আমাদের সাথে তো আইস্তু এগুলো সবচেয়ে নাইস আরে খাতি দাও না মানে সৌদি আইস্তু খাও তো খাও দেখ দিনে আমার কি করবি? এ কুলি করিস না দাঁত তো কথা ব্রাশ করবি দাঁত ব্রাশ করতে শুবি দাঁতের গায়ে কাটা যাবে পাগলই সব। বলাই জামাটা বইকা হাত পাই আর দাঁতের গায়ে কাটা যাবে না। এমন করে ফিনিশারি করে খানা জানা নেই। এই এখন খাবে না কি দেখাবো? কেন ঈদে ভাত কোন টেস্টি? ভাত আছে কি দিয়ে দরজা করো সেদিন হয়তো ক্ষীর করে না ওদের হবে? জবার কর। ওই ঘরে দিয়ে যা। দরজা বাইরে লাগাতিস করে। আচ্ছা হ্যাঁ পারি না শুধু আল্লাহ দিছি এ এটি হাত লাগাই না কেন?
নাহলে মাথায় কাজ না করলে ভাববে মাথায় ধরে শুয়ে দেবো আমি শুই না একসময় এই দুইবার এই একটা করে জল করি জনশীর্ণ পুরনো ঝোঁকে ধরা এই সেলাই মেশিনটি 1 কোটি টাকা দাম।
দেখানো যাবে আর 6 টাকা দেবো হুম গণনা করা হয় কত কত 100 100 200 5 আর 5 10 110 210 210 10 210 212 টাকা 2 14 না 2 4 তাহলে 4 আর 2 6 মানে 216 216 10,000 10,000 20,000 500 500 2,000 21,000 21,000 60 আর 60 দাঁড়া 70 আর 60 21,140 তার মধ্যে 21,260 এবার তোমার এক হয়ে গেছে আবার খেলা এবার যা থাকবে তাই লিখে দিতে না না চলো এই নিজেরটা হবে হবে আমরা এবার আছে আবার সেই না এটা হয়নি হবে আসলে এটা আমরা ঘুরাচ্ছি এবার আমরা ঘুরাচ্ছি আবার ঘুরাচ্ছি আবার সাদা এবার সাদা এই তোমার বলছি আছে আবার শুরু আমি ঘুরাচ্ছি না আমার ঠিক আছে ঘুরাচ্ছি এবার তোমার ঘুরাচ্ছি ঘুরা ঘুরা
পানি লাগবে, পানি কথাটা শুনলেই যেন আমি আবারও দিদি এবার আসছে তোমার 3 হয়ে গেছে। মাল্লাম কি করতে? গেল কি রঞ্জনে আছে তোমার সাথে আবার তুমি করতে উত্তর কিছু করছিস আমি শুধু খেলতেছি উৎসাহের মধ্যে ঢুকছি তার সাথে তখন তো আরো তো সিরিয়াল আছে ছিল এবং ছিল আমরা কি বাকি নাই তোমার তিন এইভাবে 13 20 পর্যন্ত করতে হবে আবার না সত্যিটা আচ্ছা এই একবার এবার কি তুমি একটা না একটা টাকা আমি একটা তুমি 1 টাকা 10 পর্যন্ত 20 পর্যন্ত তার ভিতরে যদি দুই